তো ভারতে যদি মুসলমানরা নির্যাতিত নিপীড়িতই হয়, তো আমরা বাংলাদেশে হিন্দু বাইরালাম, অসুবিধা কি? ইলিয়াসুর রহমান জিহাদি আর কিছু অপদার্থ আছে আমাকে যাইতে ভাই বক বকি লুঙ্গি খুলে থুয়া বকা দিব। মুসলমান হিসাবে বলতে চাই, আমারে যদি বাংলাদেশ সরকারে এই ভারতে পাঠাইতো, আমি ওদের গিয়ে মনে করো ডাইরেক্ট জব করতাম, নিজে মরলে মরতাম, ঠিক আছে, কয়েকটা লয়ে মরে যেতাম। কেন করতাম? এই যে মুসলমানের উপরে যে আক্রমণ করতেছে, মসজিদ ভাঙতেছে, আমাদের ধর্মের প্রতি মনে করো আঘাত করতেছে না, এই জন্য করতাম আমি। এক বেজন্মা, ওর জন্ম হয়তো আর বাপ বেয়া হইরা দিছে না এমনি দিছে। প্রিয় দর্শক, সদ্য হয়ে যাওয়া ভারতের ইলেকশনকে কেন্দ্র করে বাংলাদেশে কিন্তু ব্যাপক আলোচনা, সমালোচনা, জল্পনা কল্পনা বিরাজমান। আপনারা জানেন, ভোটের ফলাফলে বিজেপি বেশ এগিয়ে, বিশেষ করে পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় এসেছে। শুধু ক্ষমতায় নয়, তাদের মূল প্রতিদ্বন্দ্বী তৃণমূলকে প্রায় দ্বিগুণ আসন পেয়ে হারিয়েছে। বিজেপির এই জয় এবং পশ্চিমবঙ্গের ক্ষমতার যে পালাবদল, এটি অবশ্যই ভারতের, বিশেষ করে পশ্চিমবাংলার নাগরিকদের রায়। তারা ভোট দিয়েছে বিজেপিকে, বিজেপি ক্ষমতায় এসেছে। অন্যান্য স্টেটগুলোতেও বিজেপি বেশ সফল হয়েছে এবং ভারতের নাগরিকরা মনে করছেন তারা বিজেপিকে চায়, বিজেপি এসেছে। এবং আপনারা নিশ্চয়ই জানেন, ভারতের ভোট সুষ্ঠু হয়, গণতন্ত্রের চর্চা হয়, আইন কানুনের মতোই চলে। তো বাংলাদেশে এই নিয়ে জল্পনা কল্পনার কারণ কিন্তু কি হচ্ছে ভারতে, কি হবে সেটা নয়, বিশেষ একটা শ্রেণীর মাথা ব্যথার কারণ ধর্ম। ভাবছেন কিভাবে? হ্যাঁ, ওই যে ইসলামপন্থী সন্ত্রাসীরা, ওরা এই জামাত, হেফাজত, চরমোনাই, আব্বাসি, এই সকল ইসলামপন্থী সন্ত্রাসী যেগুলো উগ্রপন্থী মুসলমান, এরা বাংলাদেশে খিলাফত প্রতিষ্ঠিত করতে চায়। খিলাফত কি আপনারা জানেন? একটা সন্ত্রাসী কাঠামো, যেটি বাস্তবায়ন করা পৃথিবীতে সম্ভব নয়। এই বাস্তবতায় 1400 বছর আগে সেটা সম্ভব থাকলেও পৃথিবীর কোনো দেশে খিলাফত নেই। এবং আপনারা জানবেন, আফগানিস্তানে এখন তালেবানিদের দখলে, কিন্তু তারা ওই খিলাফত পুরোপুরি পারেনি প্রতিষ্ঠিত করতে। বাংলাদেশে ওরা চায়, কারণ ওরা বিশ্বাস করে খিলাফত মানে শুধু মুসলমানদের ল্যান্ড হবে। তো এই দেশে শুধু মুসলমানরাই থাকবে, মুসলমানদের মধ্যে আবার ভাগ আছে। এই মানে মুসলমানরা ধরেন ক্ষমতা নিয়ে নিল, তারপরে যে সন্ত্রাসীরা সবচেয়ে বেশি সন্ত্রাসী এগিয়ে থাকবে, তারা নিজেকে সাচ্চা মুসলমান হিসেবে ডিক্লেয়ার করবে, আর বাকিরা সব বাতিল। তো সাচ্চা মুসলমানরা ক্ষমতা দখল করবে এবং বাকিদের মারতে থাকবে, যেভাবে পাকিস্তানে, আফগানিস্তানে আপনারা দেখেন তারা মারামারি করে। ওই যে টিটিপি, আরও তালেবান, ফালিবান, এই গ্রুপ ওই গ্রুপ মারামারি করে। মসজিদের মধ্যে প্রত্যেক দিনই প্রায় বোমা হামলা টামলা হয়, নিজেরা মারামারি করে। তো সেই মারামারিটা বাংলাদেশে করবে। কিন্তু ভারত সহ অন্যান্য দেশ যেখানে মুসলমানরা মাইনরিটি, সেখানে হইতে হবে সেকুলারিজম, সেখানে বামপন্থীদের ভোট দিতে হবে, হ্যাঁ, সেখানে লিবারালদের দেখতে হবে। হিপোক্রেসির লেভেল দেখেন। বাংলাদেশে হবে ডানপন্থীদের দখল চলবে, আর যেখানে মাইনরিটি, মানে মেজরিটি হইলে আমার আর মাইনরিটি হইলেও আমার, ওই পাল্লায় ভারতকে তারা মাপতে চায়। বিজেপিকে তারা বলে উগ্রপন্থী হিন্দুত্ববাদী দল। এখন যদি আপনি পৃথিবীর কোনো ডানপন্থী দলকেই ইসলামীর ডানপন্থীর সাথে তুলনা করেন, তাহলে বলতে হবে কোথায় আগরতলা আর কোথায় চকিরতলা। ইসলামিক সন্ত্রাসীদের চেয়ে আর কোনো ধর্মীয় সন্ত্রাসী পৃথিবীতে নাই, আপনি একটাও পাবেন না। আপনি গুগলে সার্চ করেন পৃথিবীর সবচেয়ে খতরনাক জঙ্গি সংগঠনের নাম, চ্যাটজিপিটিকে জিজ্ঞেস করেন, জেমিনাইকে জিজ্ঞেস করেন, 100টার মধ্যে 1-2টা পাইলেও পাইতে পারেন অমুসলিম, মানে ইসলামিক সন্ত্রাসী ছাড়া অন্য কেউ। অনেকে বাংলাদেশের প্রগতিশীলরা বিজেপি আর জামাতকে এক করে দেখেন, আমি একমত নই। জামাতের সন্ত্রাসীদের ধারে কাছেও বিজেপির সন্ত্রাসী, আরএসএস এরা যাইতে পারবে না। ইসলামিক সন্ত্রাসবাদ পৃথিবীর সবচেয়ে বড় সন্ত্রাসবাদ, ইসলামিক উগ্রপন্থীদের চেয়ে উগ্র আর অন্য কোনো ধর্ম, জাতীয়তাবাদ নাই, সম্ভবই না। কারণ অন্য কোনো ধর্ম আমার জানা মতে ধর্মীয় দিক থেকে আপনাকে জিহাদ করতে বলে না, হুরের লোভ দেখায় না, অন্যান্য বর্বরতার ডাক দেয় না, অর্থাৎ জাস্টিফিকেশন নাই। ব্যক্তি কেবল সে হয়তো জয় শ্রীরাম বইলা একজনকে পিটাইতে পারে, কিন্তু এই পারমিশনটা তার ধর্ম দেয় না, তাকে উস্কে দেয় না, বৈধতাও দেয় না আমার জানা মতে, আমি যতগুলো ধর্মগ্রন্থ পড়েছি।
তো ইসলামিক সন্ত্রাসবাদীদের সাথে অন্য কারোর তুলনা হবে না। এইবার ভারতের ডানপন্থার উত্থান এটি ইতিবাচক নাকি নেতিবাচক সেটি সময় বলে দেবে। আমার বক্তব্য সহজ, যেটি আমি দেখছি সেটি আমাকে মেনে নিতে হবে। বাংলাদেশের উগ্রপন্থীরা ভারতকে শুধু বলছে না যে ওইখানে আমরা সেকুলারিজম চাই, ওখানে বিজেপি আসতে পারবে না, তারা ভয়ঙ্কর এক ডাক দিচ্ছে যে পশ্চিম বাংলায় বা ভারতের কোথাও মুসলমানরা নির্যাতিত হলে এই দেশের হিন্দুদের নির্যাতন করবে। এনায়েতুল্লাহ আব্বাসী নামক এই ধর্মীয় সন্ত্রাসীকে চেনেন, ধর্মীয় সন্ত্রাস ছড়ানোর অপরাধে ব্রিটেন থেকে তাকে লাথি মেরে বাংলাদেশে পাঠিয়েছিল, যদিও তৎকালীন আওয়ামী লীগ তাকে উন্মুক্ত অবস্থায় রেখেছে, তার জায়গা হওয়া উচিত ছিল জেলে। আবার মব সরকারের কথা বাদ দেয়, তারা তো এদের পৃষ্ঠপোষকতা করেছে, বর্তমান বিএনপিও তাদের লাগাম টেনে ধরছে না। সে ফেক নিউজকে, গুজবকে বাস্তবতা দিচ্ছে এবং বলছে ভারতের পশ্চিমবঙ্গে নাকি মসজিদ ভাঙা হয়েছে, গরু কি হয়েছে, কবর থেকে লাশ তুলে পুড়িয়ে ফেলা হয়েছে। যদিও তাদের জামাতপন্থী ইসলামিক সন্ত্রাসীদের পরিচালিত কয়েকটি সো কল্ড ফ্যাক্ট চেকার প্রতিষ্ঠান আছে, তাদের মধ্যে একটা একটু ভালো ফ্যাক্ট ওয়াচ, যদিও ওইটার মধ্যে কয়েকটা জামাতি আছে, আমি তাদের চিনি। আর বাকি ওই রিউমার স্ক্যানার বলেন, ডিসেন্ট ফিসেন্ট, অনেকগুলো দোকান, এরা সবকটাই জামাতি এবং ইসলামিক সন্ত্রাসী বিশ্বাস করে, তাদের অ্যাডমিনরাও তাই। তারাও পর্যন্ত বাধ্য হচ্ছে যে এই গুজব ডিবাং করতে, এবং তারা বলছে সবাই কিন্তু এগুলো সব গুজব। পাকিস্তানের ভিডিওকে, আফগানিস্তানের ভিডিওকে, বাংলাদেশের ভিডিওকে পশ্চিমবাংলার ভিডিও হিসাবে চালিয়ে দিচ্ছে। শুধু ইন্টারনেটে সন্ত্রাস ছড়াচ্ছে না, আব্বাসী সেগুলোর বৈধতা দিয়ে সত্য হিসাবে প্রচার করে বলছে বাংলাদেশের হিন্দুদেরকে তারা হত্যা করবে। শুনুন তার মুখ থেকে। সংস্কারাচ্ছন্ন মত, গ্রেটার ইসরায়েল করার স্বপ্ন যেটা ইহুদিরা দেখতেছে, এটা কোনোদিন বাস্তবায়ন হবে না। আর ভারতের হিন্দুরা, উগ্রবাদী হিন্দু যারা, বুঝলেন, RSS, হ্যাঁ, RSS এর পলিটিক্যাল শাখা হচ্ছে বিজেপি, ভারতীয় জনতা পার্টি। এদের স্বপ্ন হচ্ছে মহাভারত করবে, নওয়াজবিল্লাহ। অর্থাৎ পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপাল, ভুটান সব নিয়ে মহাভারত করার স্বপ্ন দেখতেছে এরা, নওয়াজবিল্লাহ। রামরাজ্য বলে, রামরাজ্য। কেয়ামত তক চেষ্টা করেও ইহুদিদের মতো হিন্দুদেরও হিন্দুত্ববাদ প্রতিষ্ঠিত সম্ভব হবে না। এখন ভারতে সেই বিজেপি পশ্চিম বাংলার ক্ষমতা গ্রহণ করেছে, করতে যাচ্ছে। ইতিমধ্যেই গরুর গোশতের দোকানগুলো ভেঙে ফেলা হচ্ছে, মুসলমানদের উপর নির্যাতন করা হচ্ছে, নিপীড়ন করা হচ্ছে। এটা অবশ্যই প্রতিহত করতে হবে। এটা প্রতিহত করার জন্য বাংলাদেশ সরকারের অনেক দায়িত্ব আছে, অনেক দায়িত্ব আছে। ভারতকে হুমকি দেওয়া হোক যে তাদের সাথে বাণিজ্যিক সম্পর্ক আমরা কাট আপ করব, এবং পশ্চিম বাংলায় যদি মুসলমানেরা নিরাপদে না থাকে, বাংলাদেশে হিন্দুদেরও নিরাপদে থাকতে দেওয়া হবে না। তো রাজনৈতিক একটি চাপ সৃষ্টি করা উচিত, নতুবা লক্ষ লক্ষ মুসলমান পশ্চিম বাংলায় তারা আমাদের দিকেই তো চেয়ে থাকে। আমাদের তো অনেক দায়িত্ব কর্তব্য আছে। 5 তারিখের পর যেসব মৌলবী সাহেবরা মন্দিরগুলো পাহারা দিছে, এরা এখন কোথায়? এরা কোথায় এখন? এরা চুপ কেন? এদের মুখে মূলা কেন, আটি কেন? এরা কথা বলে না কেন? প্রিয় দর্শক, আপনি নিশ্চয়ই ভাবছেন এটা কোন ধরনের কথা। যদি পশ্চিম বাংলায় মুসলমানদের ক্ষতি করা হয়, তাহলে বাংলাদেশে হিন্দুদের উপরে নির্যাতন চালানো হবে, এবং এটার ডাক এই উগ্রপন্থী দিচ্ছে, তাকে কিন্তু অ্যারেস্ট করা হবে না। যদিও পশ্চিমবাংলায় এমন কিছু ঘটেছে বলে আমি দেখিনি, দু একটা ছোটোখাটো ঘটনা ঘটতে পারে। আমি শুনেছি মুসলমানরা নিজেরাই লাউডস্পিকারের ভলিউম কমিয়ে দিয়েছে। তারা যে মাস্তানিগুলো করে বেড়াতো পশ্চিমবাংলায়, আমি তো ওখানে ছিলাম, আমি দেখেছি তাদের বর্বরতা, মমতা তাদের দিয়ে এই নোংরামিগুলো করাতো। তো এখন যেহেতু বিজেপি ক্ষমতায় এসেছে, তাদের অপরাধ এখন আর কেউ ছাড় দেবে না, তাদের হেলমেট পরতে হবে তাদের নিজের নিরাপত্তার জন্য। মমতা বলতো যে টুপি থাকলে হেলমেট লাগে না, মানে টুপি মাথা বাঁচাবে। যদিও বিজেপি তাদের উপকারই করবে, মুসলিম এরিয়াগুলো নোংরা করে রাখতো, ট্রাফিক আইন মানতো না, এখন তাদের মানতে হবে। পুলিশ প্রশাসনে যে মুসলমানরা চাকরি করতো, তারা নিজেদেরকে শিডিউল কাস্ট দেখিয়ে বা সংখ্যালঘু দেখিয়ে নানান ধরনের দুর্নীতি করতো। আমি কলকাতার প্রেসিডেন্সি সেন্ট্রাল কারেকশনাল হোমে 6 মাস জেল কেটেছি, সেখানে জেলার ছিল একজন মুসলমান, এবং সে কত বড় বদমাশ ছিল সেটা তো আমি দেখেছি।
নাম ঠিকানা এগুলো মানে তার পদবি দিয়ে আমি পরে আরেকটা ভিডিওতে বলবো কতটুকু কীভাবে দুর্নীতি করে, এবং সে এই মমতার ক্ষমতাকেই ইয়ে করতো আর কি, আমি মুসলমান, আমি আমার জন্য 7 খুন মাফ। তো প্রিয় বন্ধুগণ, আব্বাসি যে এই কথাগুলো বলল, এটার ভয়াবহতা কতটুকু আপনি ভাবতে পারছেন না। এই বিষয়ে আমি যখন ঘাটাঘাটি করছিলাম আব্বাসি সহ আরও কয়েকটা সন্ত্রাসীর, আমি দেখাবো। আপনারা জানেন মামুনুল হক নামের এক সন্ত্রাসী আছে, এই আব্বাসির মতো একই কথা কিন্তু কিছুদিন আগে মানে মব সরকারের আমলে বা শেখ হাসিনার সরকারের আমলে বলেছিল। সেই ভিডিওটা একটু দেখে নিন, কারণ ওইটার সাথে আবার বর্ডারে সংযুক্ত আছে, আমি পরে কানেক্ট করে দেবো। শুনুন মামুনুলের মুখ থেকে। হে ভারতের মুসলমান সমাজ, বাংলার মুসলমানরা তোমাদের সঙ্গে আছে। ভারত জুড়ে তোমরা নরেন্দ্র মোদীর বিরুদ্ধে দুর্বার আন্দোলন করে তোলো। প্রয়োজনে আমরা দিল্লি অভিমুখে লং মার্চ করব। কোটি জনতা নিয়ে ভারতকে আবার হিন্দুত্ববাদ থেকে মুক্ত স্বাধীন করে ছাড়বো ইনশাআল্লাহ। প্রয়োজনে বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চলগুলোতে ভারতের মুসলমানরা যদি নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কোন কার্যক্রম গ্রহণ করে, বাংলাদেশের মুসলমানরা সীমান্তবর্তী এলাকাগুলোতে ভারত বিরোধী প্রতিবাদী কর্মসূচি পালন করবে ইনশাআল্লাহ। অর্থাৎ এই মোল্লা মুন্সিদের বক্তব্য কিন্তু বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, সুপরিকল্পিত হিন্দুদের উপরে গণহত্যা চালানোর এক নীল নকশা, এবং তারা কিন্তু ভারতের মাটিতে থাকা মুসলমানদেরকে সন্ত্রাসী হওয়ার জন্য ডাক দিচ্ছে। এটা ভারতের সার্বভৌমত্বের জন্য হুমকি। এবার আমি যখন এই ভিডিওগুলো খুঁজছিলাম, আমার বন্ধুবর লিয়াকত হোসেন লিমন, তিনি তার ব্লগে বা অন্যান্য ভিডিও অ্যাক্টিভিজমের নাম লিমন ফকির, তো তিনি একটি ভিডিও আপলোড করেছেন, যেই ভিডিওটির বেশ কিছু কথা খুবই দারুণ। আমি বরং ওই পয়েন্টগুলো এখানে না দেখিয়ে সেগুলো তার মুখ থেকেই শুনি, চলুন। বাংলাদেশে হিন্দুদের নিরাপদে থাকতে দেওয়া হবে না যদি ভারতের পশ্চিমবঙ্গে মুসলমানরা শান্তিতে না থাকে। এটা আমার কথা না। পশ্চিম বাংলায় যদি মুসলমানেরা নিরাপদে না থাকে, বাংলাদেশে হিন্দুদেরও নিরাপদে থাকতে দেওয়া হবে। এই ধরনের বুদ্ধি প্রতিবন্ধী ও জঙ্গিরা যে দেশে ওয়াজ মাহফিল করার সুযোগ পাবে, সেই দেশের অবস্থা নাজেহাল তো হবেই। আব্বাসি বলেছে পশ্চিমবঙ্গে যদি মুসলমানরা নির্যাতিত হয়, তবে বাংলাদেশের হিন্দুদেরও নিরাপদে থাকতে দেওয়া হবে না। আরে বাংলাদেশের হিন্দুরা তো আগে থেকেই নিরাপদে নেই। বাংলাদেশে দীপুচন্দ্র দাসকে পুড়িয়ে মারার পর পশ্চিমবঙ্গের হিন্দুরা যদি একজন মুসলমানকে ধরে পুড়িয়ে ফেলতো, সেটা কি ঠিক কাজ হতো? বাংলাদেশে একজন হিন্দু নারী ধর্ষণের শিকার হলে পশ্চিমবঙ্গেও একজন মুসলমান নারীকে ধর্ষণ করতে হবে? এই ধরনের প্রতিবাদকে প্রতিবাদ বলবো নাকি জঙ্গিবাদ বলবো? আপনাদের নিশ্চয়ই মনে আছে, একজন মুসলমান 2021 সালে কুমিল্লায় একটি মন্দিরে কোরআন রেখে হিন্দু দমনের যে ষড়যন্ত্র করেছিল, সেই লোকটির নাম ইকবাল হোসেন ওরফে গদা ইকবাল। সেই ঘটনায় 80টি স্থায়ী ও অস্থায়ী মন্দির এবং প্রায় 200টি দুর্গাপূজার মণ্ডপ ভাঙচুর করা হয়েছিল। এছাড়াও সেই ঘটনায় 8 জন মানুষও মারা গিয়েছিল। ওই ঘটনার প্রতিবাদে পশ্চিমবঙ্গের হিন্দুরা তখন যদি 300টি মসজিদ ভাঙতো, তাহলে ব্যাপারটা কেমন হতো? একটা বাবরি মসজিদ ভাঙার শোকই তো এখনো কাটিয়ে উঠতে পারেননি। অন্যের কষ্ট বোঝার একটু প্র্যাকটিস করুন, তাহলে মসজিদ মন্দির কোনোটাই ভাঙবে না। মুসলিম হিন্দু কেউই নির্যাতিত হবে না। কুমিল্লার গদা ইকবালের ঘটনা, দীপুচন্দ্র দাসকে পুড়িয়ে মারার ঘটনা এবং মহিবুল্লাহ হুজুরের অপহরণের ঘটনার পর তদন্ত করে প্রমাণ পাওয়া গেছে প্রত্যেকটি ঘটনাই ছিল সাজানো। ঘটনাগুলো সাজানো প্রমাণিত হওয়ার পরেও কোনো মুসলমান কি ক্ষমা চেয়েছে? কেউ কি দুঃখ প্রকাশ করেছে? যারা মন্দিরগুলো ভেঙেছিল তারা তো পাকিস্তান থেকে আসেনি। যদি কোনোভাবে শোনা যায় হিন্দুরা মুসলমানদেরকে নিয়ে কোনো কিছু বলেছে, অমনি সবার মধ্যে একটা ইমানি জোশ চলে আসে। ঘটনা সত্য নাকি গুজব সেটা যাচাই করার সময় তাদের থাকে না। যাই হোক, পশ্চিমবঙ্গে মুসলিম নির্যাতনের শত শত ভিডিও দেখে ভাবলাম প্রতিবাদ করে একটা ভিডিও বানাবো, কিন্তু হঠাৎ রিউমার স্ক্যানার এবং ফ্যাক্টও আছে দেখি পশ্চিমবঙ্গে মুসলিম নির্যাতনের সবগুলো ভিডিওই ভুয়া। বাংলাদেশ সঙ্গে ইনকিলাব পত্রিকাও সমানভাবে গুজব ছড়িয়েছে। এরপর যদি সত্যি সত্যি ভারতে মুসলমান নির্যাতিত হয়, তাহলে তো প্রথমেই অবিশ্বাস হবে। কি দরকার গুজব ছড়ানো? এত আবেগ ভালো না। আগে একটু যাচাই বাছাই করে পোস্ট শেয়ার করুন। এই ভিডিওটা আপলোড করে একজন লিখেছিল, পশ্চিমবঙ্গে মসজিদে মুসলমানদেরকে নামাজ পড়তে বাধা দিচ্ছে হিন্দুরা, অথচ ভিডিওটা বাংলাদেশের। কমেন্টে রিউমার স্ক্যানারের লিঙ্ক দিয়েছি, দেখে নিন। লিয়াকত হোসেন লিমনের কোন কথাটার সাথে আপনি দ্বিমত পোষণ করবেন? বেশ চমৎকার কিছু পয়েন্ট তিনি তুলে ধরেছেন। প্রথম কথা হচ্ছে যে কুমিল্লার নানুয়ার দিঘির পাড়ের ঘটনা, সেই ঘটনার প্রতিক্রিয়া হিসেবে ভারতে কি মুসলমানদের মসজিদ ভাঙা হয়েছে? এইভাবে একের পর ওই ঘটনায় প্রায়
30 জন হিন্দু ধর্মাবলম্বীকে হত্যা করেছে, যার মধ্যে ইসকন থেকে শুরু করে অন্য অনেক অনেক ধর্মাবলম্বী ছিলেন। তো সেইটার পাল্টা প্রতিক্রিয়া না। সর্বশেষ তিনি কানেক্ট করেছেন দীপুচন্দ্র দাসের ঘটনাটি। ভারতে এরকম কিছু ভারতে ঘটলে বাংলাদেশে হিন্দু একজনও বেঁচে থাকতেন কিনা আমি জানি না। বা ধরুন ওই বাবরি মসজিদের ইস্যুটাও খুব, মানে এখনও বাবরি মসজিদ ভুলতে পারে না ইসলামিক সন্ত্রাসীরা। ভারতের অবস্থান কি? তারা গুজব ছড়িয়ে হলেও ভারতের ঘটনা এটা ওইটা বাংলাদেশে হিন্দুদের নির্যাতন করতে চায়। এই যাবৎ প্রায় 3 কোটির বেশি বাংলাদেশ থেকে হিন্দুরা বিতাড়িত হয়ে ভারতে গেছেন। মুসলমান একজন এসেছেন? আমি তো এমন কোনো মুসলমানকে চিনি না যিনি ভারত থেকে বিতাড়িত হয়ে বাংলাদেশে আসতে বাধ্য হয়েছেন। আর আব্বাসির এই কথা যদি আপনি ধরেও নেন, তাহলে প্রশ্ন আসে, পশ্চিম বাংলায় প্রায় 3 কোটি মুসলমান রয়েছেন, বাংলাদেশে প্রায় 1.5 কোটি হিন্দু, 1.5 কোটি হবে না, ধরলাম 1.5 কোটি। তো এই ইসলামিক সন্ত্রাসীরা যদি বাংলাদেশের হিন্দুদের নির্যাতন চালিয়ে ভারতে যেতে বাধ্য করে, তাহলে ভারত যদি ওইখান থেকে 3 কোটি পশ্চিমবাংলার, ভারত না, পশ্চিমবাংলার মুসলমানদেরকে পাঠিয়ে দেয়, এই মোল্লা, এই আব্বাসি, জায়গা দিবি কই? তোর তো নিজেরই থাকার জায়গা নেই। হ্যাঁ, আর যদি ভারত বলে নো, কান্ট্রি টু কান্ট্রি কথা হবে, অ্যাপল টু অ্যাপল। ভারতে প্রায় 20 কোটি মুসলমান রয়েছেন, আরও বেশি হবে। বাংলাদেশে হিন্দু রয়েছেন 1.5 কোটি। 1.5 কোটি হিন্দু যাবে, 20 কোটি আসবে। এই মোল্লা, 20 কোটি জায়গা দেওয়ার ক্ষমতা আছে? নাই। তাহলে এই উগ্রতার মানে কি? এটা দিয়ে কি বুঝাইতে চায়? সরাসরি সন্ত্রাস। লিমনের ব্যাপারে একটু বলে রাখি, তিনি যে পয়েন্টগুলো তুলে ধরেছেন সেই বিষয়ে আপনাদের মতামত জানবেন। লিয়াকত হোসেন লিমন, এটি তার ফেসবুক অ্যাকাউন্ট, আপনারা চাইলে তাকে ফলো করতে পারেন, ইউটিউবে সাবস্ক্রাইব করতে পারেন। লিমনের আরেকটি পরিচয় আছে, আমি 2017 সালে যে মামলাটি খেয়েছিলাম, আমার বিরুদ্ধে যে মামলা হয় 57 ধারায় ধর্মীয় অনুভূতির আঘাত, সেই মামলার তিনি কিন্তু 1 নম্বর আসামি। লিমন নিরীহ টাইপের লোক, তিনি শুধু বলৎকারের প্রতিবাদ করেছিলেন। ধর্ম নিয়ে মারামারি, ঘৃণা ছড়ানো বা কাউকে আঘাত করার ইচ্ছা তার কোনো কালেই ছিল না। তো তাকে 1 নম্বর আসামি করা হয়, আমাকে 2 নম্বর আসামি করা একই মামলার। কারণ আমার নানা বাড়ির এলাকায় লিমনের বাড়ি, এবং লিমন একটি রাজনৈতিক দলের বেশ পরিচিত মুখ এবং বেশ মানে সাহসিকতার সাথে রাজনীতি করেছিলেন। তো লিমনের সাথে যেহেতু আমার চলাফেরা হতো, উঠা বসা হতো, চিন্তাশীল মানুষ, এলাকার লোকজনের ধারণা ছিল, বিশেষ করে চরমনায়ের, যে লিমনকে আমি নাস্তিক বানাইছি। তো 2 নম্বর আসামি হিসেবে আমার নাম, যদিও আমরা ওই যে অভিযোগ আমাদের করা আছে ওইগুলো আমরা করি নাই। এই 17 সালে মামলা খাওয়া, বাংলাদেশ থেকে বাধ্য হয়ে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেওয়া, আমি খড়কুটো অনেক কিছু ধরে অনেক কষ্টে ভারতে আশ্রয়ে থাকতে পারলেও লিমন পারেননি, কষ্ট করতে পারেননি। এরকম কষ্ট তিনি আগে করেন নাই। তো তিনি বাধ্য হয়ে বাংলাদেশে ফিরে আসেন এবং 2 বছরের মতো জেলে ছিলেন। তারপরে এখন যদিও তিনি একটি পশ্চিমের দেশে আছেন, নিরাপদে আছেন। লিমন তার মতো স্বভাবজাত তিনি ভিডিও আপলোড করেন, আপনারা চাইলে দেখতে পারেন। তো লিমন একজন সাফারার, ভিকটিম, এবং আমার বন্ধুবর, যেটা বললাম, অত্যন্ত ভালো বলেন। কিন্তু শব্দ চয়নের ক্ষেত্রে হয়তো তিনি ওরকম বাকপটু নন, কিন্তু তিনি তার শির দ্বারা সোজা রেখে কথা বলে যান। আপনারা চাইলে তাকে দেখতে পারেন। এই ইউটিউব ভিডিও ডেসক্রিপশনে তার ফেসবুক প্রোফাইল এবং ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেওয়া রইল। এবার আব্বাসির ওই বাস্তবতা, সন্ত্রাস উস্কে দিয়ে তারা মূলত ঘৃণাই ছড়ায় এবং এই দেশের মানুষের ক্ষতিই করবে, বাংলাদেশের মানুষের। এবং মামুনুলের ব্যাপারটা দেখেন, বর্ডার পয়েন্ট টু বি নোটেড, এই বর্ডারে যারা মুসলমানরা রয়েছেন তাদের যদি অস্ত্র লাগে, জঙ্গি লাগে, তাহলে মামুনুল সাপ্লাই করবে, এই কথা সে বলেছে। এটা কত বড় ধৃষ্টতা ভেবেছেন? বর্ডারে কি হয়? গত 2 দিন ধরে কথা হচ্ছে যে বর্ডারে 2 জনকে মেরে ফেলেছে। হ্যাঁ, মেরেছে বিএসএফ, একজন নারী একজন পুরুষ, এবং তারা অবৈধভাবে অনুপ্রবেশ করছিল বা কোনো একটা ঘটনার সাথে যুক্ত বলে সন্দেহ করেছে, তাই মেরেছে। এটা কি ভালো করেছে? ভালো খারাপ বিচার আমি করবো না, এটা আদালত করবে। বাস্তবতা, বর্ডারে আমি দেখেছি 4 বার বর্ডার ক্রস করে জীবন বাঁচাতে ভারতে যাওয়া এবং ফিরে আসা। আমি জানি বর্ডারে কি হয়, বর্ডারে এমনি এমনি গুলি করে না। এই কথাটি আমি একটু পরে বলছি। চলুন আমরা বাংলাদেশের সিকিউরিটি ফোর্স যারা আছেন বর্ডারে, যাদেরকে বিজিবি বলা হয়, বর্ডার গার্ড অফ বাংলাদেশ, তো সেই বিজিবি সদস্য ভিডিও ধারণ করেছেন কিভাবে ভারতের সীমানায় ঢুকে বাংলাদেশিরা মাছ ধরে বা অন্যান্য কাজ করে, যেটি ঠিক নয়। শুনুন সেই বিজিবি সদস্যের মুখ থেকে। সালামু আলাইকুম। এই যে ব্রাহ্মণবাড়িয়ায় বিএসএফ 2 জন লোক গুলি করে মেরেছে, আসলে কেন বিএসএফ গুলি করে মারছে এই ভিডিওটি দেখলে বুঝতে পারবেন কিছুটা। এই যে দেখেন, আমি যেখানে দাঁড়িয়ে আছি বর্তমানে, এটি কিন্তু ভারত বাংলাদেশ শূন্য লাইনে আমি দাঁড়িয়ে আছি,
এবং এই যে দুই লোক নদীতে মাছ মারতেছে তারা কিন্তু বাংলাদেশি লোক। বাংলাদেশি লোক তারা ইন্ডিয়ার ভিতরে চলে গেছে গিয়ে মাছ মারার জন্য। এবং এই নদীটার ওই সামনেই কিন্তু কাঁটাতারের বেড়া বিএসএফ এর, মানে 16 লাইন থেকে ভারতের 150 গজ ভিতরে হচ্ছে বিএসএফ এর কাঁটাতারের বেড়া। তো এই 150 গজ কিন্তু ওদের ভারতের। এই 150 গজের বাইরে যে নদী আছে, যে জমি আছে, এগুলা কিন্তু আমাদের লোক কিন্তু এখানে যায়। এই যে তারা গেছে নদীতে মাছ মারতে, উপরে উঠে আসো, সে বলছে মাছ মারছো না কি মারছো সে কথা তো জিজ্ঞেস করছে না, করছি গুলি করে, তখন কিন্তু এটা সংবাদ প্রচার হবে যে বিএসএফ এর গুলিতে বাংলাদেশ নিহত। আসলে কেন নিহত, এখানে তোমরা নদীর মধ্যে গেছো কি জন্য, এই যে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন তারা এই নদী বাড়ি এখানে, এটা বাংলাদেশ না, এখন তাদেরকে বাংলাদেশ না বাড়ি, তারা কেন গেল, নদী কোথায়, এটা নদী শুনতে পারবেন, বাংলাদেশের নদী, এটা নদী, এটা বাংলাদেশে, হ্যাঁ নদী, এটা বাংলাদেশের নদী। কালকেও ওই যে ব্রাহ্মণবাড়িয়া 2 জন বিএসএফ গুলি করে মাইরা দিছে, ওই যে বর্ডারে গেছে দেখে। তো তোমরা এই যে বাংলাদেশ, এর হইছে বাংলাদেশ, তুমি বাংলাদেশ পার হইয়া তুমি ইন্ডিয়ার ভিতরে নদীতে মাছ মারতে গেছো কেন? তোমরা অনুমতি আছে যাওয়ার? কেউ বলছে যাইতে? সবাই মাইরা খায়, সবারটা দেখলে হবে না, তোমার নিজেরটা বলো। তোর কেউ বলছে যাইতে, গেলে বিএসএফ ধরে নিয়ে গেলে গুলি করলে তখন কি হবে? হ্যাঁ, তোমার ঘরে কেউ চুরি করতে আসলে তুমি ছেড়ে দিবা তারে? তাহলে তো তুমি বাংলাদেশের লোক, তুমি কেন ইন্ডিয়ার ভিতরে যাও? ইন্ডিয়ার ভিতরে যাও, বিএসএফ যদি পরে ধরে নিয়ে যায়, গুলি করে দেয়, তখন কার জবাব দিবে কেরা? সাবধান করে দিলাম, আর এই নদীর নামবা না, নদীর যাবা না, ইন্ডিয়ার ভিতরে যাবা না। তুমি বাংলাদেশের নদী থাকলে বাংলাদেশে মারো, কিন্তু ইন্ডিয়ার ভিতরে গিয়ে মাছ মারতে যাবা না। এবার চলুন আর একজন বিজেপি সদস্যের মুখ থেকে শুনি কিভাবে বাংলাদেশের নাগরিকরা গরু ছাগল চড়ানোর জন্য ভারতের সীমা ব্যবহার করে, তাদের জমি ব্যবহার করে। ভাই আমার কথাগুলো শুনেন, তারপরে বিজিবিকে যা ইচ্ছা তা বলিয়েন, মন চাইলে গালি দিয়েন। এই যে দেখেন আমি যে এই জায়গাটা দাঁড়ায় আছি, এটা হলো বাংলাদেশ, হ্যাঁ, ওই যে পিছনে ইন্ডিয়া, ঠিক আছে। তো বাংলাদেশের জমিগুলাতে কিন্তু এই যে দেখেন ধান লাগাইছে সবগুলাতে, ঠিক আছে। আর এই যে পিছনে দেখেন, পিছনে যে জমিগুলো আছে এগুলো সব ইন্ডিয়ান জমি, ঠিক আছে। এগুলাতে কিন্তু ধান টান লাগায় নেই, একেবারে ফাঁকা। এখন কথা হলো এই ফাঁকা জমিগুলাতে যত গরু ছাগল দেখতেছেন সব কিন্তু বাংলাদেশি, ঠিক আছে। আমরা এত বাধা করি যে ইন্ডিয়ায় যাবেন না, ইন্ডিয়ায় গরু ছাগল বাঁধবেন না। এই যে আমরা আসছি, আইসা এখন বইকা টইকা মনে করেন যে গরু ছাগল সব উঠায় দিয়ে চলে যাব, আবার কালকে আসে দেখবো যা তাই। এখন পাটগ্রাম সীমান্তে 2 জনরে গুলি করছে, 2 জন মারা গেছে। এগুলো নিয়ে অনেক সাংবাদিক বলতেছে যে বিজেপি কি করে, অনেক মানুষজন বলতেছে বিজেপি কি করে। তো ভাই আমরা কি করব? একটা জিনিস বুঝেন, বাঙালি জাতি হলো আবেগী জাতি। তারা মনে করতেছে বিজেপি কিছু বলতেছে না, ঠিক আছে, কিন্তু আমরা কত রকম চেষ্টা করি, এটা আসলে আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না, ঠিক আছে। এই যে আমি আপনাদেরকে দেখাই, এই যে দেখেন সামনে কিন্তু বর্ডার, এই যে বর্ডার, ঠিক আছে। এই যে ইন্ডিয়ান সবকিছু কিন্তু দেখা যায়। এই যে গরু ছাগল দেখতেছেন, এগুলো সব কিন্তু বাংলাদেশি গরু ছাগল, ঠিক আছে। তো ভাই কি বলবো, কিছু বলার নাই। এখন এই কথাগুলো শুধুমাত্র বোঝার জন্য বললাম। এখন ঠিক আছে, বিজিবির নিয়ে যদি কিছু বলার ইচ্ছা থাকে কমেন্টে জানায়েন, ঠিক আছে। আমরা আপনাদের ভালোর জন্য অনেক কিছু করার চেষ্টা করি। এবার এই ভিডিওটাতে দেখুন, ভারতের বর্ডার সিকিউরিটি যারা রয়েছেন বিএসএফ, তারা বাংলাদেশের মাদক কারবারিদের দেখতে পেয়েছে এবং চোরাচালান চলাকালীন অবস্থায় তাড়া করেছে এবং বাংলাদেশের এই বীর চোরা কারবারিরা বেশ বীর দর্পে পালিয়ে আসছে। ওই বর্ডারের ফোর্সের হাতে কিন্তু বন্দুক আছে, তিনি চাইলে সবকটাকে গুলি করে মেরে ফেলতে পারতেন, এটি করেননি। কিন্তু সবাই যে করবে না তার গ্যারান্টি কি? যদি তারা সন্দেহ করে যে বাংলাদেশ থেকে অস্ত্র বা অন্য কোনো জিনিস পাচার করা হচ্ছে, যে বিষয়ে সন্দিহান, তাহলে তো সেগুলি করবেই। এরকম হাজারটা ঘটনা বলা যাবে। আমি আমার ঘটনা বলি। বিজিবি বাংলাদেশের এবং বিএসএফ ভারতের, তারা উভয়ই যখন কেউ দালালের মাধ্যমে যাতায়াত করে তখন তারা পয়সা পায়। একটা অংশ দালাল নেয়, একটা অংশ বাংলাদেশের বর্ডার সিকিউরিটি ফোর্স এবং ভারতের সিকিউরিটি ফোর্স ভাগাভাগি করে নেয় এবং তারা সামনে থেকে হাতে গনে কতজন যাচ্ছে, সেখানে আপনাকে গুলি করবে না। তাদের চোখ ফাঁকি দিয়ে যদি আপনি যেতে চান তাহলে তারা সন্দেহ করে ডাল মে কুছ কালা হে, টাকা পায় নাই সেটা তো একটা রাগ আছেই। তো গরু চোরা চালান সবকিছুই তাদের চোখের সামনেই হয়, তাদের লুকিয়ে খুব একটা কিছু করা যায় না। তো আপনি গাছেরটাও খাবেন, তলারটাও খাবেন, আপনাকে তো গুলি করবেই। আর ভারত থেকে মাদক পাচার করে আমার দেশে এনে ফেন্সিডিল, ইয়াবা আর অন্যান্য হিরোইন টিরোইন, গাঁজা, এগুলো দিয়ে দেশ ধ্বংস করছেন।
একদম ইনোসেন্ট বর্ডারে যারা যায়, ব্যাপারটা এরকম না। এই ফেলানিকে নিয়ে এত এত চিৎকার, যেরকম আবু সাইদকে নিয়ে হয়েছিল, যেভাবে আবরারকে নিয়ে হয়েছিল, এটা দেখেন অপরাধ খুঁজে। ফেলানি কি করতে কাটাতারে উঠলো কেন? কারো এত ঠেকা পড়েছে, মেরে কাটাতারে উঠে তা আপনাকে ঝুলিয়ে রাখবে, এত সহজ। যদি সে আপনাকে সাসপেক্টেড মনে করে, যদি তার সার্বভৌমত্বের জন্য হুমকি মনে করে, তাহলে গুলি করবে। এবং বর্ডারটা বাংলাদেশের নাগরিকদের মধ্যে 90% মূর্খামি করে, বোঝে না যে বর্ডারটা আসলে কি। আরো বেশি হবে সংখ্যাটা। তারা মনে করে কাটাতার, ভারত বাংলাদেশের বর্ডারে যে কাটাতার আছে, ওই কাটাতারের ওই পার ভারত, এই পার বাংলাদেশ। নো, বর্ডারের ইন্টারন্যাশনাল নিয়ম আছে। প্রত্যেকটা কাটাতার ভারতের নিজস্ব ভূমির প্রায় 100 থেকে 200, 300 কোথাও কোথাও মিটার ভেতরে, মানে ভারতের জমির ভেতরে। নোম্যান্স ল্যান্ড, তারপরে বাংলাদেশের ভূমি। সেই বাংলাদেশের ভূমি, নোম্যান্স ল্যান্ড সব অতিক্রম করে ভারতের ভূমিতে ঢুকে আপনি যাবেন, তার কাটা কাটতে যাবেন, ওখানে যে গরু ছাগল চড়াবেন, মাছ ধরে আনবেন, চোরা কারবারির সাথে যুক্ত থাকবেন। সেই তুলনায় কয়জনকে ওরা গুলি করে? আমি প্রত্যেকটা জীবনকে মূল্যায়ন করতে চাই, বিচার বহির্ভূত কোনো হত্যাকে সমর্থন করি না, কিন্তু আমার দেশের নাগরিকের দোষটা তো আমাকে দেখতে হবে। আমার নিজের দোষ অন্যের ঘাড়ে চাপালে তো হবে না ভাই। পাছা দিয়ে ভাই আপনি পাহাড় ঠেলতে পারবেন না, যতই চেষ্টা করেন। আর এই জঙ্গিগুলো, ইসলামিক সন্ত্রাসীগুলো যতই হিন্দু বিদ্বেষকে অন্যভাবে চরিতার্থ করতে চায়, এটা দিয়ে বাস্তব সমস্যার সমাধান হবে না। আমাদের এতই হ্যাডাম বাংলাদেশে, তাহলে উচিত ভারত পাকিস্তানের বর্ডারের দিকে তাকানো, দুই পক্ষের কাঁটাতার আছে। ভারত চায়নার বর্ডারে দেখেন দুই পক্ষের কাঁটাতার আছে। তো বাংলাদেশ কেন কাঁটাতার বসায় না? না, ওইটা বসাবে না। বাংলাদেশ কাঁটাতার বসাইলে যেটা হইতো, এই কাছাটা মাইরা লুঙ্গিতে যেভাবে চলে যায় ওইভাবে যেতে পারতো না। দেখেন, চোরা কারবারির সাথে উভয় দেশের লোকই জড়িত থাকে। ভারতীয়রা বাংলাদেশে ঢুকে এই অপরাধ, ওরা এমনি অপরাধী চোরা কারবারি, কিন্তু ওরা বাংলাদেশে ঢোকে না, কারণ তাকে কাঁটাতার পার হয়ে বাংলাদেশে ঢুকে যদি বিপদে পড়ে দৌড়ে এসে কাঁটাতারে আটকাইতে হবে। আর আমাদের বাংলাদেশে তো সেই সমস্যা নাই। সাহসী যোদ্ধারা চলে যায় ওইখানে, কাঁটাতারের কাছ থেকে নিয়ে এসে আসার সময় গুলি খায়। বাংলাদেশে কাঁটাতার থাকলে ওইভাবে বাংলাদেশের এই এই চোরা কারবারিগুলো বা অসৎ লোকরা বা গরু ছাগল ওইভাবে যেতে পারতো না খুল্লাম খুল্লা। নোম্যান্স ল্যান্ড যেভাবে থাকার অন্যান্য দেশে ওইভাবেই থাকতো না। সেটা করবে না, কিন্তু দোষটা ভারতের দেবে। নিশ্চয়ই দু একটা ঘটনায় দোষ আছে, কিন্তু সেটা ওইভাবে ঢালাও না। কোনো সেনা সদস্য বলেন, বর্ডার সিকিউরিটি গার্ড, তারা তো ভাই মানুষ, তাদেরও আত্মীয় স্বজন আছে। আত্মীয় স্বজন রেখে জঙ্গলে পাহারা দেয়, আপনারা মাইরা তার কোনো লাভ আছে? যখন তাকে যে জবাবদিহি করতে হয় না, ব্যাপারটা এরকম না। যে কোনো হত্যায় তার এটা তদন্ত হয় এবং অনেক ক্ষেত্রে বিচারও হয়। আমার সমস্যা আমাকে বুঝতে হবে। মূল সমস্যা ইসলামিক সন্ত্রাসীরা এইভাবে উস্কে দেয় বর্ডারে। দেখুন, তারা হুমকি দিচ্ছে, মামুনুল হুমকি দিল যে ভারতের বর্ডারে থাকা মুসলমানদের মধ্যে যারা জঙ্গি, তারা সর্বাত্মক সহায়তা করবে। তো আপনি লুঙ্গি কাছামারে ওখানে যাচ্ছেন, বর্ডার সিকিউরিটিতে যারা রয়েছে বিএসএফ, সে আপনাকে সন্ত্রাসী মনে করবে না, তার গ্যারান্টি কি? আমি যেটা বলছিলাম প্রিয় বন্ধুগণ, ভারত বাংলাদেশের সম্পর্ক খারাপ করে খুব একটা লাভ নেই। মানচিত্রের দিকে তাকালে বোঝা যায় যে আমরা ভারতের পেটের ভেতরে আছি। আর পেটের ভেতরে থাকা, আপনার পেটের দিয়ে কল্পনা করেন, খারাপ কিছু থাকলে আপনাকে হয় বমি করতে হবে অথবা হজম করতে হবে। ভারত যদি মনে করে যে এটা তার জন্য বিপদ, হয় বমি করবে অথবা হজম করবে। বমি করলেও আমাদের বঙ্গোপসাগর, হজম করলে আমরা গাজা। এটা বাস্তবতা। আর যদি কোনোভাবে হজম এবং বমি কোনোটাই না করতে পারে, তাহলে পেটের ভেতরে থেকে শরীরটাকে খারাপ করা যাবে। ভারতের অনেকগুলো স্টেট যদি এই তালিবানি জঙ্গিদের মতো আফগানিস্তান বা সিরিয়া বা গাজার মতো এরকম জঙ্গি থাকে, হামাসের মতো, তাহলে এখানে বসে বসে এই সুইসাইড বোম হিসাবে, যে হিউম্যান বোম যেগুলো আছে আত্মঘাতী, হুরের লবি, এদের পাঠাবে মিজোরাম, আসাম, পশ্চিমবাংলায় যায় অমুক জায়গায় যায় বোম আমারও। তো এটা ভারতের জন্য ডিস্টার্বিং। আর এটা করলে, ভারত মিলিটারি অপারেশন চালালে, এটা তো খুব বুঝতেই পারছেন সীমা অনুযায়ী এটা স্বাভাবিক। মিয়ানমারের সাথে যদি আমরা যুদ্ধ চাই, এটা হাড্ডাহাড্ডি হবে। আর যদি আমাদের পাশে কোনো ছোট দেশ থাকতো, ধরেন সেন্ট মার্টিন নিয়ে গেছে আমেরিকা, তো ওইটা আমাদের দখল করতে খুব একটা কষ্ট হবে। মানে ল্যান্ড অনুযায়ী চিন্তা করেন, ভৌগোলিক বাস্তবতা মেনে নিতে হবে। ভারত আমাদের একটা বড় রাষ্ট্র, কিন্তু ভারত সেই তুলনায় প্রতিবেশী হিসেবে অত্যন্ত ভালো আমি মনে করি। কারণ কি, আপনারা না বললেন ভারতকে সব দিয়ে দিচ্ছে শেখ হাসিনা, ভারতের গোলামি চুক্তি, একটা চুক্তি মব ইউনুস দেখাইতে পারলো না কেন? 2 বছরে তো একটা চুক্তি দেখাইতে পারলো না। এখন বিএনপি আছে, দেখাক। আওয়ামী লীগ খারাপ বুঝলাম, আমাকে প্রমাণ দেন। দিতে পারলেন না তো। অথচ আমেরিকাকে সবই দিয়ে দিল। বাংলাদেশের সার্বভৌমত্ব এখন আমেরিকার হাতে। আমরা কি করব না সব আমেরিকার হাতে। এই মব ইউনুস কি করেছে? দেশটার 12টা বাজায় দিয়ে গেছে। তো গোলামের চুক্তি কারা করে? শেখ হাসিনা তো রক্তচক্ষু উপেক্ষা করে তিনি
আসলেই আমি এখন বুঝি তার মর্মটা। দীর্ঘ সময় ক্ষমতায় ছিলেন, আমাদের অনেককেই নির্যাতন করেছেন, আমাদের ক্ষোভ ছিল নিঃসন্দেহে, কিন্তু দেশের প্রশ্নে তিনি অত্যন্ত সফল ছিলেন। এই যে দেখেন না, হামে আমার দেশের 400+ এই ভিডিওটি রেকর্ড করার সময় মারা গেছে, কোনো জবাবদিহিতা নাই। শেখ হাসিনা কীভাবে কোভিড-19 মোকাবেলা করেছিলেন আমরা জানি। আবার দেখেন এই যে চুক্তি ফুক্তি কত কত, এই আমেরিকার হুমকিতেই তো ওনার মানে উনি মানলেন না, সেন্ট মার্টিন দিলেন না, এটাই তো বাস্তবতা। এখন দেখলাম তো আমেরিকার সাথে সকল গোলামি চুক্তি ডিসক্লোজ করা যাবে না এমন চুক্তি করা হলো। তো যারা দেশকে ভালোবাসেন মনে রাখবেন, প্রতিবেশী হিসেবে ভারত আমাদের সাথে অত্যন্ত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখেছে। বরং তার সাথে আমরা যখন খারাপ করেছি, 7 সিস্টার্স খেয়ে ফেলবে এই হুমকি দিয়েছি, সে আস্তে করে ভিসা বন্ধ করে দিয়েছে, ট্রান্সশিপমেন্ট বন্ধ করে দিয়েছে, আর অন্যান্য চুক্তি যেগুলো আমাদের স্বার্থে ছিল সেগুলো বন্ধ করে দেওয়ার পরে আমাদের অবস্থা তখন 12টা। দেখতে পাচ্ছেন গার্মেন্টস সেক্টর কোথায় চলে গেছে। বাংলাদেশের সামনে ভবিষ্যতে অনেক কালো অধ্যায় রয়েছে এবং বুদ্ধিমানের কাজ হবে ভারতের সাথে ঝামেলা না যাওয়া, কারণ প্রতিবেশীকে ডিস্টার্ব করে আপনি ভালো থাকতে পারবেন না। গাজার দিকে তাকান, সিরিয়ার দিকে তাকান, ইরাকের দিকে তাকান, মানে অনেকগুলোই আপনি খেয়াল করতে পারবেন। সর্বশেষ ইরানের দিকে তাকান, অন্যান্য মুসলিম দেশও তার পাশে নাই। তো ভেবেচিন্তে করি আমরা যে এই ঘৃণায় কোনো লাভ হবে না, সেই ঘৃণা করা যাবে না। আর অবশ্যই ধর্মীয় ঘৃণা তো নয়। ভারতের যারা নাগরিক রয়েছেন তারা চেষ্টা করবেন মুসলমানদের সাথে ওইখানে যেন ধর্মীয় কারণে বৈষম্যের শিকার যেন না করা হয়। অবশ্যই সচেতন থাকবেন। আর বাংলাদেশের যারা মুসলমানরা রয়েছেন চেষ্টা করবেন এই ধরনের জঙ্গিরা যেন আমাদের বাংলাদেশে থাকা অমুসলিমদের উপরে নির্যাতন নিপীড়ন চালাতে না পারে। অনেক ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। এই ভিডিওটি যদি আপনার কাছে ইনফরমেটিভ মনে হয়, তথ্য সম্মিলিত মনে হয়, তাহলে আপনি আপনার বন্ধু আত্মীয় স্বজনের কাছে শেয়ার করতে পারেন। যদি ভিডিওর বক্তব্যের কোনো অংশের সাথে আপনি দ্বিমত থাকেন তাহলে আপনার সেই দ্বিমতের বিষয়টি কমেন্টে লিখতে পারেন, আমি কমেন্ট পড়ি। এবং যদি মনে করেন যে না খুব চমৎকার, প্রশংসার দরকার নেই, ওই ভালো লাগলে লাইক করতে পারেন। লাইক করলে এই ভিডিওগুলো বেশিরভাগ মানুষের কাছে যায়, শেয়ার করলে অনেকেই দেখতে পান, আমরা ইন্সপায়ার হই যে অনেক মানুষ দেখলেন। আর যদি এই ভিডিওর সাথে আপনি ভালো লাগে না, আপনি ডিসলাইক করতে পারেন। আমার সময় এখন রাত 1টা, তো এই রাত 1টায় ভিডিও রেকর্ড করছি, এটা আবার এডিট করতে হবে, আপলোড করতে হবে, এই কষ্টগুলো করি। বিনিময় চাই যে আপনাদের সাপোর্ট, আপনারা পাশে থাকবেন এই প্রত্যাশা রেখে আজকে এখানে শেষ করে আবার দেখা হবে। অনেক অনেক ভালো থাকুন।